ছেলেটার নাম ববি। মনের মধ্যে জমা থাকা বিশাল এক যন্ত্রণা। এই নিয়ে তাকে সে কতবার যে কল দিয়ে ফেলেছে সেটা হিসাব ছাড়া। সে নিজেকে যেন আর সামলাতে পারছে না। নিজের কষ্টটাকে সামান্য কমানোর জন্য সে অল্প একটু কাঁদারও চেষ্টা করে, তাও সে পারছে না। বের হবার সময় এক লোকের সাথে ধাক্কা খেয়ে তার মোবাইলটা নিচে পড়ে যায়। লোকটা তাকে সরি বলছে, কিন্তু ববি তার মাথা গরম করে ফেলে। নেশার মধ্যে তার ওপর হাত তোলার চেষ্টা করলে সে নিজেই আহত হয়ে যাচ্ছে। তবুও সে যেন তাকে মেরেই ছাড়বে। লোকটার বন্ধুবান্ধব এসে ববির এই কর্মকাণ্ডে তাকে মারতে শুরু করে। ববির ফ্রেন্ডসরা চলে আসে। আরে আমার বন্ধু তো নেশার মধ্যে ছিল, তাই কি রেখে কি করছে কিছু বুঝতে পারছে না, কিন্তু তোরা তো জানোয়ারের মতো কাজ করছিস এখানে। এমনটা বলে ববির বন্ধুরা তাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু এখানেও সে তার মোবাইলটাকে আবার জোড়া লাগিয়ে তাকে ফোন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারের মতো এবারও ফোন সুইচ অফ। ববি সামনে এগিয়ে যায়। একটা টেলিফোন বুথের মধ্যে গিয়ে নিজের কাছে থাকা একটা কয়েন ব্যবহার করে সে তাকে আবারও কল করার চেষ্টা করছে, কিন্তু সে যেন নিজেকে এটা বোঝাতে পারছে না যে এটা করে কোনো লাভ নেই। তার ভেতরের রাগটাকে সে টেলিফোন বুথের ওপর ঝাড়তে শুরু করে, যেটা দেখে তার বন্ধুরা ছুটে আসছে। কিন্তু ইতোমধ্যে সে তার হাতকে রক্তাক্ত করে ফেলেছে। তাকে নিয়ে আসা হয়, কিন্তু টেলিফোনটাকে সে ছাড়ে না। একটা ট্রাকের নিচে পড়তে পড়তে তারা বেঁচে যায়, কিন্তু এতেও যেন তার কোনো হুঁশ নেই। ববির এক বন্ধুর মোবাইলে কল বেজে ওঠে, কিন্তু ববি নিজের হাতে ধরে থাকা টেলিফোন বুথের সেই ছেঁড়া টেলিফোনটাকেই কানের মধ্যে ধরে বলতে শুরু করে, একবার কথা শোনো, আমার কথা বোঝার চেষ্টা করো লিলি। কিন্তু আসলে তো তার এই টেলিফোনে কোনো কলই আসেনি, টেলিফোনের তারটাই তো ছেঁড়া। তার বন্ধুরা তাকে ধমকাচ্ছে, বাইকে তুলে নিয়ে যায় তাকে। তারপরে ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে, হয়তো তার আশাটা আমার জীবনে নতুন এক অধ্যায় শুরু করেছিল, কিন্তু চলে যাওয়াটা ধ্বংসাত্মক রূপ দিয়ে যায়। এখন আমি শুধুই একটা জিন্দা লাশ। হ্যাঁ, এভাবেই শুরু হয় আজকের সিনেমাটা। কিন্তু কেন সে এমন করছে, কি এমন হয়েছিল তার সাথে, সেটা এক বিশাল ঘটনা। সেই ঘটনাটাই বলতে চলেছি আজ। কথা দিচ্ছি, যদি গল্পটা শেষ করার টাইম থাকে তোমার, তাহলে অবশ্যই গল্পটা তোমাকে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন করবে। আজকের লাইক এম হলো 1000টা। নিশ্চিত থাকো লাইক দেওয়াটা তোমার বৃথা যাবে না। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। এভাবেই ঘটনা চলে যায় অনেকটা পেছনে। আমরা একটা বিশাল র্যালিকে দেখতে পাই। এখানকার সবাই স্টুডেন্ট। সবার একটাই দাবি, কেন তাদের শিক্ষা বোর্ড থেকে কিছু করা হচ্ছে না, শিক্ষার খরচ কেন তাদের প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে, এটাকে যেন ফিক্স করা হয়, এটাই তাদের চাওয়া। আর এখানে সবার লিডার হিসেবে রয়েছে ববি। কোনো এক সময় এদের প্রত্যেকের চাপের মুখে পড়ে প্রিন্সিপাল তাদের সাহায্য করবে এই বলে আশ্বস্ত করে। সবাই খুশি। যাবার সময় ববি মনে মনে বলছে, কিছু কিছু সময় অধিকার ছিনিয়ে নিতে হয়। আর এই নীতিটাকে নাকি সে তার দাদামশাইয়ের কাছ থেকেই শিখেছে। কলেজের ছাত্রদের সকল সমস্যায় ববি তার দল নিয়ে এগিয়ে আসে। বলা যায় তাদের ভার্সিটিতে তাদের দলের বিশাল পাওয়ার। কোথাও কোনো ক্যাচাল হলে বা কোনো সমস্যা হলে সেটার সমাধানে তারাই সবার প্রথমে এগিয়ে আসে। এক রাতে ববির বাবা ববিকে বলছে, তুমি একদম তোমার দাদা মশাইয়ের মতোই হয়েছ। আমি ছোটবেলায় তাকে দেখেছিলাম, সব সময় দেশের হয়েই কাজ করে গিয়েছে। তোমার প্রিন্সিপালের কল পেয়েছিলাম, মনে রাখবে, সবার ভালো করতে গিয়ে লড়তে গিয়ে যখন হেরে যাবে, তখন কিন্তু নিজের পাশে কাউকেই পাবে না। তোমার দাদা মশাই দেশের জন্য লড়েছে, আর এ কারণেই আজকে আমরা সচ্ছল নই। তার কথা শুনে ববি এখান থেকে চলে যায়। রাতের বেলা ববি তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তাদের আস্তানায় আড্ডা দিচ্ছে। তখন একটা মেয়ে এখানে চলে আসে। সে নাকি বুঝতে পারছে না কি করবে। মেয়েটা তাদের সবার পরিচিত, তাদেরই এলাকার সে। কারণ জিজ্ঞেস করলে মেয়েটা তাদের জানায়, সুরিয়ার ভাই নাকি তাকে সবসময় ডিস্টার্ব করত, এমনকি তাকে প্রপোজও করেছিল। তবে সেটা স্বাভাবিক ছিল বলে তেমন কিছু সমস্যা হয়নি, কিন্তু আজ নাকি সে সবার সামনে তার সাথে খারাপ করার চেষ্টা করেছে। এই কথা শুনে ববি প্রচণ্ড রেগে যায়। সুরিয়ার ভাই কোথায়, ববি জিজ্ঞেস করে তাকে। ববির বন্ধুরা তাকে নিষেধ করছে, ওদের সাথে ঝামেলায় জড়ানোর দরকার নেই তোর। কিন্তু ববি মাথা পুরো গরম করে ওদিকে যেতে শুরু করে। সেখানে পৌঁছে ববির বন্ধুরা তাকে ভালোভাবে বোঝাচ্ছে, ওর পেছনে ঘুরিস না, মেয়েটা তো তোকে রিজেক্ট করেই দিয়েছে, খামাখা ডিস্টার্ব করছিস কেন। কিন্তু এর উত্তরে সুরিয়ার ভাই বলে ওঠে, রিজেক্ট করেছে মানে? ওকে আমি হ্যাঁ করিয়েই ছাড়বো। কিভাবে হ্যাঁ করাতে হবে সেটা আমার ভালোভাবেই জানা আছে। এই শুনে ববি ডাইরেক্ট তার উপর হাত তুলে ফেলে। ববির বন্ধুরা তাকে নিষেধ করছে, এমন করছিস কেন, আমরা তো ঠান্ডা মাথায় বিষয়টা সমাধান করতে এসেছিলাম। আসলে এখানে সুরিয়ার খুব ক্ষমতা, আর তার ভাইয়ের ওপর ববি হাত তুলেছে। এই কারণে এই মেলায় তাদের সমস্ত লোক একত্রিত হয়ে তাদের ওপর হামলা করে দেয়। ববির বন্ধুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ববি এগিয়ে যাচ্ছে, সে সুরিয়ার ভাইকে মেরেই ছাড়বে। এভাবে কোনো এক পর্যায়ে ববি তাকে মারছে। তখনই পুলিশ চলে আসে। ববি এবং তার বন্ধুদেরকে স্টেশনে নিয়ে যাওয়া হবে, আর এর মাঝখানে সুরিয়া ববিকে দেখে রাখে। পুলিশ স্টেশনে তাদেরকে বলা হচ্ছে, ইউনিয়ন পরিষদের নামে তোরা কি শুরু করেছিস? রক্ত বেশি গরম হয়েছে নাকি? এবারের মতো ছেড়ে দিচ্ছি, পরের বার যদি কিছু হয় তাহলে কিন্তু কিছু করার মতো পরিস্থিতিতেই রাখবো না।
এখানে ববি অফিসারের সাথেও একটু অভদ্রের মতোই কথা বলছে। সে বলে, আমাদের এলাকার এক মেয়েকে সে ডিস্টার্ব করেছিল, কিন্তু অফিসারের একটাই কথা, তাহলে তোরা তো পুলিশ ইনফর্ম করতে পারতিস। পুলিশ ইনফর্ম করে কি হবে, কিচ্ছুই তো করতে পারেন না আপনারা। এভাবে ববির এসব রুট কথাবার্তায় ইন্সপেক্টর তাদেরকে জেলে ভরে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন ববির এক বন্ধুকে সেখানকার এক হাবিলদার ডেকে এনে বলে, সমস্যা নেই, আমি স্যারের সাথে কথা বলবো, তোরা 10,000 টাকার ব্যবস্থা কর। যাই হোক, টাকার কারণে তারা সকালের মধ্যেই ছাড় পেয়ে যায়। ববি বাইক চালিয়ে ফিরে যাচ্ছে, তখনই একটা বাস হঠাৎ রাস্তায় ব্রেক করে, যার কারণে ববি তার বাইক নিয়ে দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যায়। আবার এই বলতে বলতে ওই বাসটা থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। আবার ওই মেয়েটাকে বাঁচাতে গিয়ে ববি তার বন্ধু সহ বাইক নিয়ে একদম নিচেই পড়ে যায়। আর এই হলো আমাদের আজকের সিনেমার নায়িকা লিলি। আচ্ছা যাক, আগে আগে কিছু বলছি না, ববির হাতে অনেক চোট পেয়েছে সে। তাদের বাইকের হেডলাইট একদম ভেঙে গিয়েছে। লিলি তাদেরকে বলছে, আমার কাছে ফার্স্ট এইড আছে, কিন্তু ববি তার ওপর রাগ দেখায়, তুই কি ডক্টর নাকি? আচ্ছা বেশি কিছু লাগবে না, টাকা দিয়ে এখান থেকে চলে যা। কিন্তু মেয়েটা পুরোই নার্ভাস, কি থেকে কি হয়ে গেল, কি সমস্যায় পড়ে গেল সে টাকা বের করে কিছু টাকা তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু ববি তার হাতের সবগুলো টাকা নিয়ে নেয় আর তাকে এই বলে যায় যে তোর টাকা আমরা মেরে দেব না, আজকে সন্ধ্যার মধ্যেই নাকি তাকে তার টাকা ফিরিয়ে দেবে সে যেন সন্ধ্যার সময় এখানেই থাকে, এই বলে চলে যায়। ববি ফ্রেশ হয়ে নিয়েছে। আমরা দেখতে পাই ববির মা তার পাশের বাড়ির প্রতিবেশীর সাথে কথা বলছে। এনার বোনের মেয়েকে নাকি সকালবেলা একটা আওয়ারা ছেলে ধমকি দিয়ে টাকা রেখে দিয়েছে। ববি সেখানে যায় আর তার মা তাকে ডাক দিয়ে বলে, আরে দেখ না, এলাকার গুন্ডা পান্ডা কত বেড়ে গিয়েছে। দেখা যায় মেয়েটা হলো সেই মেয়ে যেই মেয়েকে ববি সকালবেলা ধমকে টাকা নিয়েছিল। তার মানে যে ছেলেটার কথা এখানে বলা হচ্ছে সেই হলো ববি। আসলে লিলি এবং ববি এরা দুজনেই হলো ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু। লেখাপড়ার কারণে লিলি চলে গিয়েছিল শহরের বাইরে, তারপর থেকে তাদের আর দেখা হয়নি। আর এই প্রথম তাদের এতদিন পর দেখা। এখন লিলি তার সামনে গিয়ে তাকে বলে, তার মানে তুই ববি তাই না? ববি কিছু বলতে পারছে না, কি করবে সে। লিলিকে এসে বলে, তুই কাউকে কিছু বলিস না, এটাই কিন্তু তোর জন্য ভালো হবে। আর বিষয়টা নিয়ে লিলি তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। ছেলেটা নাকি সন্ধ্যায় আসবে, ববি নাকি তার কাছ থেকে তাকে উচিত শিক্ষা দিয়ে টাকা নিয়ে নেবে, এই বলে বের হয়। তার সাথে লিলিকে পাঠিয়ে দেয় তারা, কারণ ছেলেটাকে তো চিনতে হবে তাই না। যাই হোক, ববি তার সাথে একটু কম কমই কথা বলছে, কারণ তাদের এই বিশাল একটা সময় পর দেখা। লিলিকে সে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলে, খা, তোর টাকাই কিনা। লিলি তার সাথে ফ্রি হবার চেষ্টা করছে। সে বলে, তুই তাহলে সেই ববি যে কলেজে জয়া আপুকে লাভ লেটার পাঠিয়েছিল তাই না? এই শুনে ববি যেন আরো চুপ হয়ে যায়। এখন লজ্জা পাচ্ছিস কেন? আপু আমাকে সব বলেছে। তারা বাড়ি চলে যায় আর তার খালাতো বোন জয়াকে বিষয়টা বলার পরে তার বোন তাকে জানায়, আরে আমি দেখেছি, বাইরের দিক থেকে যতটাই রুট, ভেতরে ততটাই আবার লাজুক। কি বললো তোকে সেদিন? আবার রাগ হয়নি তো রিজেক্ট করেছিলাম বলে? লিলি তারপরে জয়ের সাথে বিষয়টা নিয়ে দুষ্টামি করতে শুরু করে। আর ওদিকে আমরা ববিকে দেখি, তার সাথে সুরিয়ার কয়েকজন লোক দেখা করতে এসেছে। আসলে তার ভালোর জন্যই এসেছে। তাকে এসে বলছে, সেদিন সুরিয়ার ছোট ভাইকে তো তুই মেরেছিলি, এখনো ভালো আছিস কারণ সামনে ইলেকশন, তারপরে সুরিয়া কিন্তু তোর ওপর চড়াও হবে। তাই আমি বলছি এখন গিয়ে সুরিয়ার সাথে কথা বল, হয়তোবা বিষয়টা মিটে যাবে। কিন্তু ববির রক্ত গরম, সে তাদের সামনে এমন কিছু কথা বলে যেখানে সে সুরিয়া এবং সুরিয়ার ভাইকে ছোট করছে। সে তাদেরকে ভয় পায় না, এমন কিছু কথাবার্তা বলে। তারা এখান থেকে কথাগুলো শুনে চলে যায় আর ববিকে তারা হুমকি দিয়ে যায়। আচ্ছা, দৃশ্য পরিবর্তন হয়। আজকে লিলির বোন জয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে। যেহেতু ববির ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলির ভালোই একটা ঘনিষ্ঠতা, সেহেতু তাদের বাড়িতে আসা যাওয়া হচ্ছে ববির। সে চুপচাপ বসে আছে। লিলির বড় বোন এসে তাকে জিজ্ঞাসা করে, কিরে কেমন লাগছে আমায় বলতো? এখন যাই হোক, তারা তো ক্লাসমেট। আর একটু পরপর লিলি এসে ববিকে যেন খোঁচা দিয়ে কথা বলছে, এখনো সময় আছে, তুই বললে কিন্তু আপুকে আমি বলে বোঝাবো। মানে লিলির অন্য কোনো কাজ নেই, সে শুধু ববির পেছনেই লেগে থাকে। রাতের বেলায় ববির মা তাকে কি যেন দিয়ে পাঠিয়েছে জয়াদের বাসায়। সেখানে জয়ার সাথে আবারও ববির দেখা হয়, তবে এখন তাদের মধ্যে কিছুটা কথাবার্তা হয়। আগে তো অনেক কবিতা লিখতে, গল্প লিখতে, কোনো নতুন গল্প আছে নাকি বলো দেখি, এমনটা জিজ্ঞাসা করে জয়া। এখন সে বলবে না, চুপচাপ বসে আছে। তবে লিলি তাকে বারবার রিকোয়েস্ট করছে, আরে বল না, একটু শুনবো। যার কারণে সে বলতে শুরু করে, ওই আর কি, আমাদের বাপ্পা ভাইয়ের মতো ছ্যাঁকা খাওয়া কিছু কথা একটু সাহিত্যিক ভাষায় সে বলার চেষ্টা করছে। কিন্তু এই শুনে লিলির খালু লিলি দুজনেই হাসতে শুরু করে। জয়া চুপচাপ আছে, তার কথাগুলো নাকি তার ভালো লেগেছে। ফেরত যাওয়ার সময় ববিকে লিলি আরো একটু খোঁচা মেরে কথা বলে, আমি শিওর তুই কোনো এক সময় ভালো মানের এক সাহিত্যিক হবি। কিন্তু যাই হোক, লিলির এরকম চাঞ্চল্যকর চলাফেরা, কথাবার্তা ববির ভালোই লাগে। একদিন ছাদ থেকে নিচে তাদেরকে খেলতে দেখে লিলি এখানে চলে আসে। সেও নাকি খেলবে তাদের সাথে। এখন লিলি মেয়ে মানুষ, সবাই তো তাকে নিয়ে মজা করবে, এটাই স্বাভাবিক। আরে এখানে না, ওখানে দাঁড়া, বল মুখে লাগলে কিন্তু একবারে নানির কথা মনে পড়ে যাবে।
যাক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আমরা বিশাল একটা মাঠে দেখতে পাই ববিকে। ববির দল এবং তাদের বিপরীত দলকে খেলতে দেখি আমরা। তাদের খেলা খুবই জমজমাট, সামান্য কিছু রান দরকার। ববি 4-6 মেরে এই পর্যন্ত এসেছে, কিন্তু হঠাৎ সে আউট হয়ে যায়। এখন এগুলো দেখে ববির কাছে লিলি রিকোয়েস্ট করতে শুরু করে, আমিও খেলবো। ববি লিলিকে বলছে, এটা কিন্তু বড় মাঠ, এখানে খেলার দরকার নেই তোর, বাসায় গিয়ে তারপর খেলিস। ববির বন্ধুকে নামিয়ে দিলে সে ভুল করে নিজেই স্টেম্প ভেঙে ফেলে। বাকি আছে একজন, সেও আবার আউট হয়ে গিয়েছে। এখন তাদের একজন বাড়তি প্লেয়ার দরকার, কিন্তু এখানে বাড়তি প্লেয়ার কে আছে? লিলি এই কথার মাঝখানে গিয়ে বলে ওঠে, আমি খেলবো ওর বদলে। কিন্তু সবাই তাকে চুপ করতে বলবে, এটাই স্বাভাবিক। ববি তাকে বোঝাচ্ছে, এখানে খেললে ওরা শুধুমাত্র তোকে নিয়ে মজাই করবে। কিন্তু বিপরীত দল বলে ওঠে, আরে মেয়ে খেলতে চাইছে তো খেলতে দে না। এখন ববির হাতেও কিছু করার নেই। লিলিকে নামিয়ে দেওয়া হয়, তাকে বলা হয় শুধুমাত্র টাচ করতে। লিলি ব্যাট নিয়ে দাঁড়িয়ে, তারা বল করে, কিন্তু এ কি, প্রথম বলেই ছক্কা। তারা সবাই অবাক। ববি তো একদম বিশ্বাস করতেই পারছে না। এভাবেই সময় যেতে থাকে, তাদের আর মাত্র 2 রান দরকার। তখন আরও একটা ছক্কায় লিলির কারণে তাদের দলটা জিতে যায়। কিন্তু এ কিভাবে সম্ভব? দোকানে সবাই পার্টি করছে। লিলিকে জিজ্ঞাসা করা হলে লিলি তাদেরকে বলে যে সে নাকি একজন স্টেট প্লেয়ার। এটা শুনে তো তারা আরও অবাক। আসলে লিলির স্বপ্নটাই হলো একজন জাতীয় দলের ক্রিকেটার হওয়া। সবাই তার সাথে সেলফি তুলছে। তবে যাই হোক, এভাবে সময় কাটতে কাটতে লিলির প্রতি হয়তো বা ববির একটা ভালো লাগা তৈরি হয়েছে। সে এমনকি লুকিয়ে লুকিয়ে তাকে দেখা শুরু করেছে। তার কথাবার্তা, চালচলন সবকিছু আগের থেকে পরিবর্তন হচ্ছে। এমনকি ববির মাও তাকে বলে, তুই কয়দিন ধরে এমন করছিস কেন? মাঝে মাঝে বিষয়টা লিলি নিজেও বুঝতে পারছে, কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারছে না। একদিন ববি লিলিকে এসে বলে, ম্যাচ যেতে উপলক্ষে আমাদের একটা পার্টি আছে, তো যাবে নাকি আমাদের সাথে? সেখানে যাওয়ার পর লিলি সহ তারা সবাই অনেক আনন্দ করছে। খাওয়া দাওয়ার সময় হঠাৎ সেখানে সুরিয়ার লোকেরা চলে আসে। প্রথমে ববির বন্ধুরা তার সাথে দেখা করতে যায়, কিন্তু তাদের কথাবার্তায় তার পরের মুহূর্তেই ববি চলে আসে। তাদের সাথে ঝামেলায় জড়াতে শুরু করে সে। এই বিষয়টা দেখতে পেয়ে লিলি ধীরে ধীরে ববির কাছে চলে আসে এবং ববির শার্ট ধরে তাকে পিছিয়ে আসতে বলছে, কিন্তু ববি তাকে এক ধমক দিয়ে এখান থেকে চলে যেতে বলে। কোনো এক সময় তাদের সাথে ববির হাতাহাতি লেগে যায়। দৃশ্য পরিবর্তন হলে ববি এবং লিলিকে আমরা গাড়িতে দেখতে পাই। লিলির অনেক মন খারাপ। তাকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করা হলে সে বলে, সেদিন নাকি ববিকে দেখে লিলির বিনোদের কথা মনে পড়ে গিয়েছিল। ববি তো ভয় পেয়ে যায়, বিনোদ আবার কে? ওর বয়ফ্রেন্ড নাকি? কিন্তু না, বিনোদ নাকি তার ভাই, মারা গিয়েছে গত বছর। সেও ববির মতো স্টুডেন্টদের পক্ষ হয়ে লড়তো, কিন্তু গত বছর এক র্যালিতে সে মারা গিয়েছে। লিলির সামনে তার ভাইকে সে মরে যেতে দেখেছে সে। আর ববির এই ঘটনা তাকে তার ভাইয়ের কথাই মনে করিয়ে দিচ্ছে। তারপরের সময়গুলোতে লিলির প্রতি ববির একটা টান লক্ষ্য করি আমরা। ববি তাকে একদিন কথায় কথায় বলেই ফেলে, যদি বলো আন্টি আঙ্কেলের সাথে বিয়ে নিয়ে কথা বলতে যাই। যাই হোক, তার কথা স্পষ্ট ছিল না, তাই লিলি তেমন কোনো রিয়াকশন করে না। লিলির বাবা মা চলে এসেছে, কারণ লিলির খালাতো বোন জয়ের বিয়ে খুব শীঘ্রই। লিলি তাকে মজায় মজায় বলছে, আমার বোনের ওপর লাইন মেরেছিলে, কাজ হয়নি দেখে আমার ওপর ট্রাই মারছো নাকি? যাই হোক, ববি এতেও খুশি, সে অন্তত তার উদ্দেশ্যটা বুঝতে পেরেছে। লিলির বোনের বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। এখানকার অ্যারেঞ্জমেন্টের বড় একটা দায়িত্ব রয়েছে ববির হাতে। ববি এখানে সমস্ত কিছু গোছাচ্ছে ঠিকই, কিন্তু পাশাপাশি আবার লিলির ওপর সবসময় খেয়ালও রাখছে। সে কিভাবে বোঝাবে তার মনের কথা। কিছু ঘটনা, কিছু মুহূর্ত, আবার কিছু মজা, সবকিছুর মধ্যেই ববি তার সময়টাকে এনজয় করছে। তার কর্মকাণ্ডে সে লিলিকে বোঝাতে চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। আজকে লিলির বোনের বিয়ে খেতেও তার মোটেও আফসোস নেই, কারণ তার জীবনে এখন লিলি এসেছে। বিয়ের দিন লিলিকে এই প্রথম ববি শাড়িতে দেখলো। সে যেন তার চোখ সরাতেও পারছে না। সাধারণ ড্রেসে তাকে সবসময় একটা বাচ্চা মেয়ের মতোই মনে হতো, কিন্তু ববি যেন তার সৌন্দর্যে এখন আরও বেশি দুর্বল হয়ে পড়ছে। লিলিকে একটা সাদা কলসের জন্য পাঠানো হয়। লিলির পেছনে পেছনে ববি সেখানে চলে যায়। লিলিকে সে ডাক দেয়, কিন্তু ববির কোনো কথা না শুনে লিলি তাকে বলে, দেখ তো নিচে কোনো সাদা কলস আছে নাকি। ববি তাকে আবারও ডাক দেয়, বলে তাকে নাকি অনেক সুন্দর লাগছে। লিলি তাকে থ্যাঙ্কস বলে চলে যায়, আর ববি নিচে কলস খুঁজে পেয়ে গিয়েছে। লিলিকে ডাক দেয় সে, কিন্তু লিলি যখন তার হাত থেকে কলসটা নিয়ে চলে যাবে, ববি তার হাত ধরে ফেলে। তবে বিষয়টা লিলির জন্য অদ্ভুত ছিল। ববি তাকে সরাসরি বলে ফেলে যে সে তাকে ভালোবাসে, কিন্তু লিলি এতে হতবাক। সে বলে, আমরা তো এমনিতেই ঠিক আছি, বোঝার চেষ্টা করো। লিলি তার সাথে হাসিখুশিভাবেই কথা বলছে, কিন্তু ববি তাকে ছাড়ছে না। সে কলসটা নিয়ে যেতে চাইছে, কিন্তু ববি তার হাত ছাড়ছে না। লিলি তাকে বলে, আমার বোনের প্রতিও তো তোমার একটা ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু সেটা তো এখন আর নেই, তাই না? এটাও ঠিক সেই রকমই, শুধুমাত্র সাময়িক ভালো লাগা। কিন্তু ববি তার কথা শুনে অবাক। লিলি তাকে বলছে, কয়দিন পর আমরাও চলে যাব, তারপর তোমার জীবন আমার জীবন আলাদা, এমনকি তুমি হয়তো ভুলেও যাবে আমাকে। কিন্তু ববি তবুও তাকে ছাড়ছে না। এমনকি ববি তার সামনে একটা কথাও বলতে পারছে না। লিলির কথা শুনে সে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। লিলি তাকে বলে,
আজ পর্যন্ত তুমি আমাকে অনেকগুলো ভালো স্মৃতি দিয়েছো, শুধুমাত্র আজকের এই বিষয়টা বাদে। এই বলে লিলি চলে যায়। ববি সেখানে দাঁড়িয়ে থাকে। লিলি অবশ্য হাসি খুশি আছে, কিন্তু তার এই হাসির পেছনে একটা নীরবতা যেন তাকে বারবার ঘিরে ধরার চেষ্টা করছে। আজকে লিলি তার পরিবার সহ তার শহরে চলে যাবে। সবাই তাকে বিদায় জানিয়ে দিচ্ছে। ববি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লিলি তাদের সবার সাথে হাসি খুশিভাবেই বিদায় নেয়, কিন্তু গাড়িতে যাওয়ার সময় তার মুখেও আমরা একটা হতাশার ছাপ দেখতে পাই। ববির দিনকাল সব যেন আবছা হয়ে গেল। তার কোনো কিছুতেই মন বসে না। যা করছে সব কিছু রোবটের মতো। সব সময় যেন লিলির স্মৃতিগুলো তাকে তার কথাই মনে করিয়ে দিচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই, পরীক্ষার সময় হয়ে যায়। সে পরীক্ষা দিচ্ছে, কিন্তু দেখা যায় তার লেখার প্রতি কোনো মনোযোগই নেই। প্রশ্নপত্র দিয়ে সে একটা নৌকা বানিয়ে এক্সাম হল থেকে বেরিয়ে যায়। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সে মনে মনে বলছে, লিলি চলে গেল, এতে আমার কোনো আফসোস নেই। আফসোস শুধুমাত্র সেখানে যে তাকে আমি জবাব দিতে পারলাম না। সে আমাকে এত কিছু বলল, তার রাস্তা নাকি আলাদা, কিন্তু একবারও এটা বলেনি যে আমাকে সে পছন্দ করে না। ববি নিজেকে বোঝাতে পারছে না, তাই সেই স্কুটারটাকে নিয়ে বেরিয়ে পড়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। সে যাচ্ছেই তো যাচ্ছে। রাস্তায় বৃষ্টি নেমে আসে, কিন্তু বৃষ্টি তাকে কি আটকাবে? এই বৃষ্টির মধ্যে সে এখনো যাচ্ছে। সকাল হয়ে গিয়েছে। সে হায়দ্রাবাদ পর্যন্ত পৌঁছে যায়। লিলি যেখানে প্র্যাকটিস করে বলেছিল সে ওখানে পৌঁছে যায়। লিলি নিজের প্র্যাকটিস শেষ করে সামনে এগিয়ে আসছে। ববিকে দেখে সে তো অবাক। এত দূর বাইক চালিয়ে এসেছো? ববি তাকে রাগ দেখিয়ে বলছে, কি মনে করেছো নিজেকে? তোমার বোনের থেকে কিন্তু তুমি সুন্দর নও। তোমার চুল একদম ঝাড়ুর মতো, চেহারাও ঠিকঠাক। আর কি এমন বলেছিলাম, এত অহংকার কি? ডাইরেক্ট না বললেই তো চলতো। কি মনে করেছো? আমার প্রথম প্রেম কে সেটা জানো তুমি? সেটা হলো লিলি। মানে তার কথাই বলছে তাকে। যাই হোক, তাকে জিজ্ঞাসা করে, ওরা কারা, তোমার বন্ধু? ওদেরকে ডাক দেয় ববি। ববিকে দুজন বলতে শুরু করে, তুমি তাহলে সেই ববি? লিলি এখানে আসার পর থেকে সারাক্ষণ শুধু তোমার কথাই বলে যায়। লিলি তাদেরকে চুপ করতে বলছে, কিন্তু তারা যা বলার বলে ফেলেছে। কি আমাকে নিয়ে এত চিন্তা কি তোমার? লিলি তাকে বলতে শুরু করে, আমি তো ভেবেছিলাম হয়তোবা হায়দ্রাবাদ চলে আসলে ভুলে যাব তোমাকে, কিন্তু আমি যেন কেমন পরিবর্তন হয়ে গিয়েছি জানো। আমি নিজেও বুঝতে পারছি না, হয়তোবা তোমাকে আমি আগেই পছন্দ করতে শুরু করেছিলাম। শুধু আমাকে থামিয়ে দিল তোমার সেদিনকার রাগ আর মারামারি। আমার মনে শুধু একটাই ভয় ঢুকেছিল সেদিন। ববি বলে তাকে, শুধু এই সমস্যা? এটা তো কোনো সমস্যাই নয়। সে বলে, তোমার জার্নি নাকি আলাদা, আমাকে কি তার অংশ করবে? বলতে বলতেই বৃষ্টি নেমে যায়। তারা একটা ছাউনিতে গিয়ে দাঁড়ায়। আর এখানেই প্রথম লিলি ববির প্রস্তাবের সম্মতি জানালো। আর এখান থেকেই তাদের গল্পটা নতুন একটা মোড় নিল। তাদের দুজনের সময়টা এভাবেই যাচ্ছে, কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকছে না। হয়তোবা ফোনে আর নয়তোবা সরাসরি দেখা করে। তাদের মধ্যকার সম্পর্কটা দিন দিন আরো গভীর হচ্ছে। ববি তার স্কুটারকে নিয়ে হায়দ্রাবাদ পর্যন্ত পৌঁছে যায়। তার প্লেগ্রাউন্ডে সে তার সাথে দেখা করে। একদিন তো সরাসরি সে তার বাড়ি পর্যন্তও পৌঁছে যায়। তার আন্টি তাকে সাদরে আপ্যায়ন করছে, কিন্তু ববির তার আপ্যায়নের দিকে কোনো নজর নেই। শুধুমাত্র লিলির দিকেই তার খেয়াল। লিলি তার রুমটা দেখায়। ফেরত যাওয়ার সময় তাকে বিদায় জানাতেও যেন ববির অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তবে লিলিও তার সমস্ত ডাকেই সাড়া দিচ্ছে। তার ক্রিকেটের জন্য তাকে শহরের বাইরে যেতে হবে। দেখা যায় ববি সেখানেও পৌঁছে গিয়েছে তার সাথে দেখা করতে। এভাবেই তাদের দুষ্টু মিষ্টি সময়গুলো বয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা তারা কথা বলে ফোনে। লিলি আবারও ববিদের এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে এসেছে। লিলির বোন জয়া ববিকে বলে, আমি জানি লিলি তোকে অনেকটা ভালোবাসে। লন্ডনে চলে যাব আমরা। আমার বোনটাকে দেখে শুনে রাখিস তুই। ববি তাকে বলে, তোর বোনের আমি এতটাই খেয়াল রাখবো, তোদের কথাও ভুলে যেতে পারে, তখন দোষ দিস না কিন্তু। দৃশ্য পরিবর্তন হয়। ববির এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়ি ফিরছে। তখন সুরিয়ার ভাই এবং তার দলের লোকেরা তাকে আটকে নেয়। এমনকি তার গার্লফ্রেন্ডকে অত্যাচার করতে শুরু করে। আর এই বিষয়টা চলে যায় ববির কাছে। ববি সেখানে চলে আসে আর গ্যাঞ্জাম শুরু হয়। তাদের প্রত্যেককে সে মারতে শুরু করে। ববির বাকি বন্ধুরা তাকে বলছে, ওদের জন্য এতটুকুই যথেষ্ট, চল এবার চলে যাই। কিন্তু ববি থামার পাত্র নয়। সে তাদেরকে ধাওয়া করেই চলেছে। এখন কোনো এক সময় সুরিয়ার ছোট ভাই হয়তোবা কোনো এক অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে আহত হয়ে যায়। আর এই দোষটা পড়ে সম্পূর্ণ ববির ওপর, যে ববি নাকি তার এই অবস্থা করেছে। সুরিয়া তার দলের সকলকে বলছে, এতদিন আমি চুপচাপ ছিলাম শুধুমাত্র ইলেকশন ছিল বলে, এখন আর চুপ থাকবো না, গিয়ে ওকে একদম খতম করে দে। ববি তার ভার্সিটিতে ক্লাস করছিল, তখন তাকে তার স্যার এসে বাইরে বের করে দেয়। গুন্ডামি শুরু করেছিস তোরা। কোনো এক সময় আমরা দেখতে পাই ববি তার স্যারের উপরই হাত তুলে ফেলে, যেটা নিতান্তই একটা বেয়াদবি। কোনো ছাত্রের এটা কখনোই করা উচিত নয়। আর এই বলতে বলতে সুরিয়ার লোকজন এখানে চলে আসে। ববিকে তারা মারতে শুরু করে, আর ববিও তাদের ওপর চড়াও হয়। আর এই সমস্ত বিষয় লিলি নিচে থেকে দেখছিল। সে যেন মেনে নিতে পারছে না ববি কেন এমন করছে। এভাবেই কোনো এক সময় ববিকে প্রত্যেকেই ঘিরে ফেলে। ববির ওপর তারা ভারী পড়ে যায়, কিন্তু ববি তবুও যেন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। সে পারছে না তাদের সাথে, কিন্তু তবুও সে তাদেরকে মারতে পারলেই বাঁচে।
এরকম মনোভাব তার। যদিও সে তাদের হাতে অনেক মার খাচ্ছে। কোনো এক সময় লিলি ববির কাছে চলে আসে এবং তাদের সকলের সামনে হাত জোড় করে বলতে শুরু করে, ওকে ছেড়ে দাও, এবারের মতো ছেড়ে দাও। তারা হয়তোবা তাকে ছেড়ে দেবে, কিন্তু ববি আবারও উঠে তাদেরকে মারতে শুরু করে। আর এটাই লিলির মনে সবচেয়ে বড় আঘাত নিয়ে আসে। আচ্ছা, গল্পটা কি তোমার ভালো লাগছে? তাহলে তোমার কাছে আমার একটাই চাওয়া, ভিডিওতে লাইক করে আমার উৎসাহ বাড়াও। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো, রিপ্লাই দেওয়ার মতো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কথা দিলাম। হাসপাতালে আমরা ববিকে খুবই খারাপ অবস্থায় দেখতে পাই। লিলি তাকে বলছে, কেন করো এসব তুমি? ববি তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে, কিন্তু লিলি কাঁদতে কাঁদতে তাকে বলছে, কে তোমাকে অধিকার দিয়েছে আমাদের কষ্ট দেওয়ার? তুমি কি মনে করো নিজেকে? তোমার কারণে আমাদের সমস্যায় পড়তে হবে। তুমি জানো আমার প্রত্যেকটা সময় ভয় হয়, এই বুঝি তোমাকে আমি হারিয়ে ফেলবো? ববি তাকে বলতে শুরু করে, তোমরা পেয়েছোটা কি? হ্যাঁ, যে আসো সেই আমাকে লেকচার শুনিয়ে যাও। কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমরা জানো কি? না জেনে শুনে কথা বলছো। তার এখনো এই রাগটাকে দেখে লিলি তাকে বলে, তোমার সাথে কে খুশি থাকতে পারে? কেউ পারবে না। হয়তো তোমাকে ছাড়া আমি কখনো ভালো থাকবো না, কিন্তু অন্তত নিশ্চিন্তে থাকতে পারবো। ববির বন্ধু এখানে চলে আসে। দেখা যায় ববি তার বন্ধুর উপরে রাগ দেখাচ্ছে। আর এই দেখে লিলি তাকে বলে ওঠে, তোমাকে এখনই ডিসিশন নিতে হবে। তুমি কোনটা চাও, তোমার এরকম আওয়ারা জীবনযাপন নাকি আমাকে? তোমার সিদ্ধান্ত এখনই নিতে হবে। ববি তার কথায় এতটাই উত্তেজিত হয়ে ওঠে, সে তাকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। তোমার চলে যাওয়ার যখন এতই ইচ্ছা, আমাকে ছেড়ে দেওয়ার যখন এতই ইচ্ছা, তাহলে চলে যাও, দরকার নেই তোমাকে আমার। লিলি কাঁদতে কাঁদতে চলে যায়, কিন্তু ববি তখন কিভাবে বুঝবে যে এটাই তার সাথে তার শেষ দেখা ছিল? লিলি তাকে সব সময় অনেক বুঝিয়েছে এসব মারামারি না করতে, এসব ঝামেলায় না জড়াতে, কিন্তু সে কখনো তার কথায় কোনো গুরুত্বই দেয়নি। তাদের সময় ভালোই যাচ্ছিল, শুধুমাত্র ববির এই রাগ তাকে তার জীবন থেকেই সরিয়ে দিল। আর এই নিয়েই সে এখন এই অবস্থায়। মুভির শুরুতে আমরা তাকে কিরকম দেখেছিলাম, ওটাই তার বর্তমান। সে তার সব কাজে লিলিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু লিলিকে সে কোনোভাবেই পাচ্ছে না। লিলির সেই পুরনো স্মৃতিগুলো তাকে তিলে তিলে খাচ্ছে। সেই জামাটা দেখলে তার লিলির কথা মনে পড়ে যায়। জামাটা আছে কিন্তু লিলি নেই, তার নিজের দোষেই সে হারিয়েছে তাকে। আর আজ পর্যন্ত নাকি তার সাথে সে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু লিলি নাকি তার সাথে যোগাযোগ করতে চায় না, তাকে দেখতেও চায় না। সে অপারক, কিছু করতে পারছে না, তাকে ফোনেও পাচ্ছে না, পাগলের মতো হয়ে যাচ্ছে। যাক, গল্পের বিশাল একটা সময় অতিবাহিত হয়। 3টা বছর পার হয়ে গিয়েছে। ববিকে আমরা দেখতে পাই 3টে বছর ধরে সে নাকি নিজের বাড়িতে একবারও যায়নি। কিন্তু কেন, সেটাই তো জানতে চাও, তাই না? তাহলে ফ্ল্যাশব্যাকে একটু দেখতে হবে আমাদের। তার দাদামশাই তাকে কি বলেছিল? তার দাদামশাই তাকে বুঝিয়েছিল, অধিকার আদায় প্রতিবাদ করা, তুমি এটাকে যেরকম ভেবেছ এটা আসলে সেরকম নয়। তোমাকে নিজের সাথে লড়তে হবে, এটাই তোমার কাছে সবচেয়ে বড় লড়াই। তোমাকে কখনোই এগুলো বলে বোঝানো যাবে না। তোমাকে কেন, কাউকেই বলে বোঝানো যাবে না এগুলো। বাহ্যিকভাবে তুমি অবশ্যই লড়বে, কিন্তু এভাবে নয়। সফরে বের হও, এই সফর তোমাকে অনেক কিছু শেখাবে, যা আমি তোমাকে বলে শেখাতে পারবো না। তারপরেই সে তার লাইফের একটা বিশাল ডিসিশন নিয়ে নেয়। আর সে নাকি খুশি, কারণ তার দাদামশাইয়ের কথা অনুযায়ী সে আসলেও বুঝতে পেরেছে দুনিয়াটা কেমন, সবার চিন্তা ভাবনাটা কেমন, নিজেকে পরিবর্তন করেছে সে, জীবনকে বুঝতে শিখেছে, ভালোবাসাকে নতুনভাবে চিনতে শিখেছে। সে বর্তমানে একটা সাউন্ড অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করে। তাদের কাজে নাকি তাদেরকে হায়দ্রাবাদ যেতে হবে। আর এই শুনে সে অনেক খুশি হয়ে যায়। হায়দ্রাবাদে তারা প্রত্যেকে একজনের অ্যাপয়েন্টমেন্টের জন্য এসেছে, কিন্তু এখানে হঠাৎ তার সাথে জয়ার দেখা হয়। তারা নাকি লন্ডন থেকে ফিরেছে এই নিয়ে 6 মাস হলো, কিন্তু জয়া ববির একটা কথা শুনে অবাক হয়ে যায়। লিলির সম্পর্কে নাকি সে কিচ্ছু জানে না। কিন্তু লিলির কি হয়েছে? সে নাকি এক বিশাল অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। তার চলে যাওয়ার নাকি কিছুটা সময় পরেই লিলির এই অ্যাক্সিডেন্টটা হয়। আর এই কারণেই তাকে নাকি ন্যাশনাল টিমে ক্রিকেটের জন্যও নেওয়া হয়নি। আবার সেই কারণেই ডিপ্রেশনে নাকি তার এতটাই খারাপ অবস্থা হয়েছে, সে এখন সর্বদা একজন সাইক্রেটিস্টের নজরদারিতে থাকে। কিন্তু এই কথা শুনে তো ববি অবাক। সে ডক্টরকে জিজ্ঞাসা করে যে তার সাথে দেখা করা যাবে কিনা, কিন্তু ডক্টর তাকে নিষেধ করে দেয়। তার সাথে কারো দেখা করা যাবে না এখন। ডক্টরকে সে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো দিক থেকে কোনো কাজই হচ্ছে না। তাতে তার কি, সে বাইরে বেরিয়ে যায়। সে তো বুঝে গিয়েছে লিলি কতটা ডিপ্রেশনের মধ্যে ছিল। তার জীবন থেকে তার 2টা ভালোবাসা তাকে পরপর ধোঁকা দিল। সে লিলির কেবিন পর্যন্ত পৌঁছে যায়, জানালা থেকে পর্দা সরিয়ে দেয়। লিলি তার দিকে মৃদু দৃষ্টিতে একবার তাকায়। তাকে দেখে মনে হচ্ছে গত 4টা বছরে তার ওপর কতই না ঝড় বয়ে গিয়েছে। লিলির সাথে কথা বলতে বলতেই ববি যেন নিজেকে আর সামলাতে পারছে না, কিন্তু সে যথাসম্ভব চেষ্টা করছে তার সামনে না কাঁদতে। লিলির চোখে পানি দেখে সে তাকে জিজ্ঞাসা করে, তোমার চোখে পানি কেন? হারা হয়েছিলাম তো আমি।
সে দেখতে পায় লিলিকে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে সে যেন বুঝতে পারছে না তাকে কেন বেঁধে রাখা হয়েছে। তার বাঁধনগুলো খুলতে শুরু করে সে। তখন ডক্টর এখানে চলে আসে। ডক্টর তার উপর অনেক রাগ হয়। লিলির বাবা ডক্টরকে বোঝায়, সে আমাদের পরিচিত, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। তবে ববি তো থেমে থাকার ছেলে নয়। তার এত বড় একটা জার্নি তাকে আজ পর্যন্ত অনেক কিছুই শিখিয়েছে। রাতের আধারে সে হসপিটাল থেকে খুব সাবধানতার সহিত লিলিকে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করে। কিন্তু লিলির অবস্থা এতটাই খারাপ, সে এতটাই ভয়ের মধ্যে আছে, কাউকেই সে বিশ্বাস করছে না। এমনকি তাকে ডাক দেওয়ার পর ববির দিকে এসে চোখ তুলে তাকালেও তার এই অবস্থায় সে তাকে চিনতেও পারছে না। নিজেকে কোনোরকমভাবে শান্ত করে তাকে নিয়ে ববি বেরিয়ে যায়। ববির গত 3 বছরে পরিচিত হওয়া তার সুন্দর এই জীবনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তাকে। স্বাভাবিক হবার পর ববিকে লিলি এখন চিনতে পারছে। সে তার ভয়টা কাটিয়ে উঠেছে, কিন্তু এখনও তার সাথে কথা বলছে না, কারণ তার এই পরিস্থিতির জন্য আসল দায়ী হলো সে। লিলিকে সে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন মানুষদের সাথে থাকতে শেখাচ্ছে। তাদের কালচার, তাদের পরিবেশ, প্রকৃতি সবকিছুর সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে। লিলি খেয়াল করছে এ তার পুরনো পরিচিত সেই ববি নয়, মাথা গরম করা সেই ববি নয়। তার মধ্যে বিশাল পরিবর্তন। ধীরে ধীরে লিলি ঠিক হচ্ছে। তার বাহ্যিক বিভিন্ন অসুখ সেটা বড় কথা নয়, তার ভেতরের সেই রোগটাকে তাকে সারাতে হবে। এই প্রচেষ্টায় রয়েছে ববি। তার চেষ্টার কোনো কমতি দেখছি না আমরা। ধীরে ধীরে সুস্থ হচ্ছে লিলি। ববিকে সে আগের মতোই ভালোবাসতে শুরু করেছে, তবে এখনও অতটা ফ্রি হয়ে উঠতে পারেনি। সম্পূর্ণ সুস্থ হবার পর লিলিকে নিয়ে ববি তার শহরে তার বাড়িতে ফিরে আসে। লিলির বাবা ববিকে দেখতে পেয়ে তাকে এক চড় মেরে দেয়, কারণ লিলিকে সে না জানিয়ে নিয়ে গিয়েছিল। যদি তার কিছু হয়ে যেত। ববিকে সে চলে যেতে বলে এখান থেকে, তাকে অনেকটা অপমান করে। ববি চলে যায়, কিন্তু আবার লিলির মা তাকে আটকাচ্ছে। ওর সাথে এমন করছো কেন? ওর জন্যই তো আমার মেয়ে সুস্থ হয়েছে। কিছুক্ষণ পর দেখা যায় ববি রাগ হয়ে ফিরে এসেছে। হয়তোবা তার আগের অভ্যাস সে এখনো বদলাতে পারেনি, কিন্তু দেখা যায় না। ববি তার আন্টির কাছে বলে, আন্টি আপনাদের টয়লেটটা ব্যবহার করতে পারি? অনেকক্ষণ ধরে কন্ট্রোল করছি। আর এই দেখে লিলি বুঝে যায় যে সে আসলেও পরিবর্তন হয়ে গিয়েছে। বাইরে লিলির সেই ডক্টরের সাথে ববির দেখা হয়। ডক্টর তাকে জানায়, তুমি তাকে সুস্থ করেছো, সেজন্য তোমার প্রতি সবার কৃতজ্ঞ থাকার কথা। কিন্তু এটা মনে রাখবে, এটা শুধুমাত্র তার সাময়িক সুস্থতা। তার ভেতরে এখনো অনেকটা জখম জমা হয়ে আছে। এই কথাটা মনে রাখবে। সিনেমার একটা বিশাল রহস্য লুকিয়ে আছে এখানে। বাইরে লিলির সাথে ববির দেখা হয়। লিলি তাকে বলছে, থেকে যাও না আজকে। কিন্তু ববি তাকে বলে, আমার বন্ধুর বাড়ি পাশেই আছে, সমস্যা নেই, ওর বাড়িতেই থেকে যাব। ববির মধ্যে পরিবর্তন। তবে ববি তাকে যাবার সময় একটা রেকর্ডার টেপ দিয়ে যায়। এটার মধ্যে নাকি তার এই 3 বছরের জার্নির অনেক বিষয় রেকর্ড করা আছে। রাতে লিলির বোন জয়া তাকে জিজ্ঞাসা করছে, এখন কি মনে হচ্ছে? লিলি তাকে জানায়, এখন তো মনে হচ্ছে যদি ফিরে আসতেই হতো তাহলে সে কেন আগে আসলো না। আমরা দেখতে পাই লিলি তার ক্রিকেটের সমস্ত সরঞ্জাম কিছু ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছে। তার আজ পর্যন্ত পাওয়া সমস্ত মেডেলগুলোকে সে ব্যাগে ভরে স্টোর রুমে ফেলে দিচ্ছে। আমরা বুঝতেই পারছি লিলির এই ক্রিকেটের আশাটা, তার এই স্বপ্নটাকে সে একেবারের জন্যই ছেড়ে দিল। সে শুধুমাত্র এখন ববিকেই চায়। বলতে বলতে ববি চলে আসে। ববি লিলিকে নিয়ে যায় তার একটা শুটে। লিলিকে এসে বলছে, আমাদের একটা অপিনিয়ন চাই তোমার কাছ থেকে, যে আমাদের এই প্রকৃতির সাউন্ড শুনে প্রকৃতির কারণে তোমার কেমন উপকার হয়েছে। লিলি তার কথা মতো তার অভিজ্ঞতাটাকে শেয়ার করে, যে তাদের এই নেচার, প্রকৃতি তাকে কতটা সাহায্য করেছে। এই বলে ববি তাকে বলে, তো তুমি চলে যেতে পারো। কিন্তু লিলি এটা বিশ্বাস করতে পারছে না, ববি তার প্রতি যেন কেয়ারলেস হয়ে গিয়েছে। লিলির গুরুত্ব যেন ববির জীবন থেকে একটু কমে গিয়েছে। লিলি তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি কি শুধু এই কারণেই আমাকে ডেকেছিলে? ববি তাকে বলে, হ্যাঁ, আর কালকে আমার ফ্লাইট আছে। লিলি বিষয়গুলো যেন মেনে নিতে পারছে না। ববির ভালোবাসাটা অনেকটাই কমে গিয়েছে, অনেকটাই হ্রাস পেয়েছে। ববির পুরনো সকল বন্ধু বান্ধবরা তার সাথে দেখা করতে এসেছে। তাকে এসেই মারতে শুরু করে, কারণ 3টে বছর সে কোথায় ছিল কোনো ঠিক ঠিকানা নেই। এমনকি তাদের সাথে সে একটিবারের জন্য যোগাযোগও করেনি। লিলি নাকি তাদেরকে জানিয়েছে, নইলে নাকি তারা জানতেও পারতো না যে ববি শহরেই আছে। আসলে এখানে আমরা যা বুঝতে পারছি সেটা হলো ববির কাছের মানুষগুলোর প্রতি তার ভালোবাসাটা অনেকটাই কমে গিয়েছে। তার কাজে, তার প্রকৃতিকে সে এখন বেশি ভালোবাসতে শুরু করেছে। দীর্ঘ 3টা বছর পর সে বাড়ি ফিরে যায়। তার মা তাকে দেখে কেঁদেই ফেলে। তার আশেপাশের সমস্ত মানুষগুলো যেন পরিবর্তন হয়ে গিয়েছে। তার সাথে সে নিজেও অনেকটা পরিবর্তন হয়েছে। ববি তার জানালায় দাঁড়িয়ে আছে এবং লক্ষ্য করে সেই আগের মতো লিলি সেখানে। কিন্তু লিলি কখন আসলো এখানে? আরে আসবে তো আমাকে বলবে না? একসাথেই আসতাম। এখানে লিলি তার পুরনো স্মৃতিগুলোকে মনে করতে শুরু করে, কিন্তু ববিকে মনে করানোর চেষ্টা করলে দেখা যায় ববির নাকি সেই কথাগুলো মনেই নেই। এই কয়টা বছরে সে এতটাই পরিবর্তন হয়ে গিয়েছে, তাদের সেই সুমধুর স্মৃতিগুলো সে মনে পর্যন্ত রাখেনি। ববির মা লিলিকে বলছে, তুই দেখে শুনে রাখিস আমার ছেলেকে, যেন আর কোথাও না যায়। লিলি তাকে বলে,
ববি তো এখন আর আগের মতো নেই, আমি চাইলেও তাকে আর আটকাতে পারবো না। আজকে ববির এক বন্ধুর বিয়ে, মনে আছে? ববির সাথে পুরনো যাদের শত্রুতা ছিল তারাও এই বিয়েতে এসেছে, কিন্তু এখন বর্তমানে তাদের মধ্যে কোনো শত্রুতাই নেই। তারা সকল শত্রুতা ভুলে গিয়ে এখন একে অপরের বন্ধু হয়ে গিয়েছে। যে বিষয়টাতে লিলি অনেকটাই অবাক। আজকে ববির এক বন্ধুর বিয়ে, এই কথা অনুযায়ী ববিকে জিজ্ঞাসা করা হয়, কিরে বিয়ে করছিস কবে? কোনো এক সময় লিলিকে কথাটা জিজ্ঞেস করা হলে লিলি জানায় যে কানাডা থেকে নাকি তাকে বরপক্ষ দেখতে আসবে, কিন্তু এখানে এই কথায় ববির মধ্যে কোনো রিয়াকশনই নেই। যে বিষয়টা দেখতে পেয়ে ববির বন্ধুরা তার সামনেই বলে ওঠে, তুই কি সেই ববি যে ফোন বুথে লিলির জন্য এতটা কান্নাকাটি করেছিলি? এইভাবে লিলিকে হারানোর পর ববি যেমনটা যেমনটা করেছিল, কতটা ছটপট করেছিল, সেই সমস্ত তার বন্ধুরা লিলির সামনেই তাকে বলতে শুরু করে। আর এতে ববি তাদেরকে ধাওয়া দেয়। লিলি তাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি আমার জন্য কেঁদেছিলে? কিন্তু ববি এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। ববি স্বীকার করে অবশ্য, কোনো এক সময় লিলিকে সে বলে, এসব নিয়ে তুমি এখন আর চিন্তা করো না, তোমার প্র্যাকটিস নিয়ে চিন্তা করো, ন্যাশনাল টিমে যেতে হবে তো। কিন্তু লিলি তাকে জানায় সে নাকি ক্রিকেট ছেড়ে দিয়েছে। কিন্তু এই কথা শুনে ববি একদম অবাক। ক্রিকেট তো তোমার লাইফ ছিল, তুমি সেটাকে ছেড়ে দিবে এটাকে আমি কিভাবে বিশ্বাস করি? কিন্তু লিলি শুধুমাত্র একটাই কথা বলছে, হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি ক্রিকেট, আমি শুধু তোমাকেই চাই, আর আমার কিছুই দরকার নেই। কিন্তু ববির বারবার ক্রিকেট নিয়ে কথাবার্তা শুনে লিলি এখান থেকে রাগ হয়ে চলে যায়। তার রাগ হওয়াটারও একটা কারণ আছে যেটা পরেই বুঝতে পারবে। ববি বাইক চালাচ্ছে আর বোঝার চেষ্টা করছে সময়ের সাথে সাথে এত কিছু কেন হচ্ছে। লিলির মতো মেয়ে ক্রিকেট কেন ছেড়ে দিল? তার মনে পড়তে শুরু করে ডক্টর তাকে কি বলেছিল। সে সাময়িকভাবে বাহ্যিকভাবে ঠিক আছে, কিন্তু তার ভেতরে নাকি বিশাল বড় একটা জখম এখনও রয়ে গিয়েছে। এভাবে বাইক চালাতে চালাতে সে কোনো এক সময় একটা মেয়েকে লক্ষ্য করে, হয়তোবা সে তার চেনা। হ্যাঁ, চিনতে পেরেছে সে। সে হলো রুজিনা, লিলির ক্রিকেট পার্টনার। সে তাকে ফলো করতে করতে দেখে যে সে একটা গার্মেন্টসে কাজ করে। ববি কিচ্ছু বুঝতে পারছে না, তার তো ক্রিকেটের মাঠে থাকার কথা, সে এখানে কেন কাজ করছে? তুমি এখানে কেন? তুমি সেলাইয়ের কাজ শিখছো কেন? লিলি আবার ক্রিকেট ছেড়ে দিচ্ছে, এগুলো কেন হচ্ছে? আমাকে বলো একটু। রোজিনা সমস্ত বিষয় বলতে শুরু করে। লিলি এবং তার পুরো দল ক্রিকেটের অনেকটা উপরের দিকে এগিয়ে গিয়েছিল। সবার উপরে ছিল লিলি। ক্রিকেট বোর্ড থেকে তাদের অনেক প্রশংসা করা হচ্ছিল, লিলিকে সাধুবাদ জানানো হয়। কিন্তু এখানে তাদের যে মেইন ছিল, যার উপর নির্ভর করছে লিলির ন্যাশনাল টিমে খেলা না খেলার বিষয়টা, সে ছিল এক চরিত্রহীন মানুষ। লিলিকে সে এক খারাপ প্রস্তাব দেয়, তার সাথে নাকি এক রাত কাটাতে হবে, তাহলে সে তাকে কোনো অসুবিধা ছাড়াই জাতীয় টিমে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু লিলি কোনো রকমে এই প্রস্তাবে রাজি হয়নি। সে তাকে বারবার এই বিষয় নিয়ে জোর করে, কিন্তু লিলি মোটেও রাজি নয়। লিলি যখন রুজিনাকে বিষয়টা জানায়, সে বলে তার নামে তো আমরা কমপ্লেন করব। এই বিষয়টা যখন সে জানতে পারে, সে লিলিকে একা পেয়ে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। এতে করে রুজিনা যখন তাকে বাঁচাতে আসে, রুজিনাকে সে মারতে শুরু করে। আর অবশেষে লিলি জোর জবরদস্তি বশত তার হাতে রেপড হয়। যে ক্রিকেট নাকি তার স্বপ্ন ছিল, সেই ক্রিকেট তার জীবন ধ্বংস করে দিল। জীবনের এক নির্মম ইতিহাসের সাক্ষী হলো সে। আর এই কথাগুলো শুনে ববির মধ্যকার সেই পুরনো সত্তাটা যেন আবার জেগে উঠল। ববির রাগটাকে আমরা দেখতে পাই। প্রথমে সে ক্রিকেট বোর্ডের তাদের মেন সিইও রমেশ, যার কথা সে একটু আগে শুনলো, তার কাছে গিয়ে তাকে মারতে শুরু করে। তুই কোথা থেকে এসেছিস তাদের ভবিষ্যৎ সেট করতে, তাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যেতে? তোর সাথে এক রাত শুতে হবে তাই না? এই নে, তোকে আমি এখন চিরকালের জন্যই শুইয়ে দেব। কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না সে কেন তাকে তারা মারছে। ববি বলে, আচ্ছা তোকে আমরা আর বেশি কিছু বললাম না, তোর যাবজ্জীবন জেলের জন্য লিলি একাই যথেষ্ট। সে লিলির কাছে যায়, লিলিকে গিয়ে সে জড়িয়ে ধরে আর তাকে বলতে শুরু করে, তোমাকে ছেড়ে যাওয়াটা আমার একদম উচিত হয়নি। লিলি যেন আবারও নিজের ভালোবাসাটাকে ফিরে পেল। সে বলে, চলো আমার সাথে। এই বলে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। তাকে বাইকে করে সোজা পুলিশ স্টেশন পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে গিয়ে বলে, আমরা কমপ্লেন লেখাতে এসেছি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। তার সিইও রমেশের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে আমরা তার বিরুদ্ধে মামলা করব। আর এই কথাতেই লিলি বুঝে যায় কেন তাকে সে এখানে নিয়ে এসেছে। তার সামনে ববি লিখতে শুরু করে আর অবশেষে লিলিকে এখানে সাইন করে দিতে বলে। কিন্তু লিলি তাকে বোঝাচ্ছে, এগুলোর দরকার নেই আমার, তুমি চলো, এসব ঝামেলার দরকার নেই, আমি চাই না এসব ঝামেলা বড় আকার নেক। লিলিকে এসে ধমকে এখানে সাইন করতে বলছে, কিন্তু লিলি সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে লিলির বাবা সেখানে চলে আসে। লিলির বাবা ববির ওপর রাগ হচ্ছে। ববি তাকে বলে, আপনি এতদিন ভুল জেনেছেন, লিলির ডিপ্রেশনের কারণ তার অ্যাক্সিডেন্ট নয়, তার ওপর নির্যাতন হয়েছে। লিলির বাবা তাকে জানায়, আমি জানি বিষয়টা, কিন্তু তাকে আমি চুপ করে থাকতে বলেছি। এই কথা শুনে ববি আরও রেগে যায়। আপনি কেমন বাবা? হ্যাঁ,
নিজের মেয়ের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে আপনি ভয় পাচ্ছেন? কি ভাবছেন এরকম চুপ করে থাকলে আপনাদের ইজ্জত বেঁচে যাবে? নিজের সম্মানটা তো আপনি আমার সামনে হারালেন নিজের মেয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পেয়ে। লিলি তাকে বারবার থামাতে চেষ্টা করছে কিন্তু সে পারছে না। লিলি তার বাবাকে পাঠিয়ে দেয়। সে বলে ববির সাথে নাকি তার একান্তে কিছু কথা আছে। সে ববিকে বলছে, ভেবেছিলাম তুমি বদলে গিয়েছো, কিন্তু না, তুমি ঠিক আগের মতোই আছো। এই বলে লিলি এখান থেকে চলে যায়। ওদিকে রমেশের সাথে দেখা করতে এসেছে এখানকার পলিটিক্সের উচ্চমানের এক লোক। এ হলো তার বন্ধু। ভালোই ক্ষমতা তার পলিটিক্সে। তাকে সে বলছে, একটা ছেলে আমার অফিসে এসে আমাকে মেরে গেল আর তুই আমাকে এসব কথা বলছিস? ছেলেটাকে খুঁজে বের কর আর ওকে মেরে ফেল। কিন্তু তার বন্ধু তাকে জানায়, কিন্তু তুই তো ভালোই বিপদের মধ্যে আছিস। মেয়েটা যদি একবার মিডিয়ার সামনে এসে সত্যিটা স্বীকার করে নেয় তাহলে কিন্তু তোর একদম ফুটেই যাবে। এদিকে দেখা যায় লিলিকে আজকে দেখতে এসেছে পাত্রপক্ষ। আর এর মধ্যেই ববি ডাইরেক্ট লিলির কাছে চলে আসে। দরজা বন্ধ করে লিলিকে এসে বারবার বোঝাচ্ছে, কি চাও তুমি, আমাকে বলো। লিলি তাকে বলে, আমার চাওয়া দিয়ে তো এখন তোমার আর কাজ নেই। গত 3টে বছরে তুমি যেমন আমাকে ভুলে গিয়েছো, আমিও তেমনি তোমাকে ভুলে যাব। তার এই কথা শুনে ববি চমকে যায়। ববি বের হয়ে যাচ্ছে, তার আর বলার কিছু নেই। আর মনে মনে বলতে শুরু করে, এই 3টা বছরে তোমাকে আমি ভুলে যাইনি। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার সাথেই ছিলে। আর ওদিকেই আমরা লিলিকে দেখি। ববি লিলিকে যে রেকর্ডারটা দিয়েছিল সে রেকর্ডার অন করে সে শুনছে। যেখানে আমরা দেখতে পাই ববি তার এই 3 বছরে যতটা জায়গা ঘুরেছে, যতটা পথ অতিক্রম করেছে, ঠান্ডা হোক গরম হোক সমস্ত স্থানে সে লিলির স্মৃতিগুলোকেই মনে করেছে। তার স্মৃতিগুলোকে ধরেই সে সামনে এগিয়ে গিয়েছে। বরফের মাঝেও সে একমাত্র লিলির কথাই বলেছে। মরুভূমির মাঝেও লিলি, একটা বাড়িতে নাকি আশ্রয় নিয়েছিল সে। ছোট্ট একটা মেয়ে ছিল, তার নামও নাকি লিলিই ছিল। অর্থাৎ তার সমস্ত কথাবার্তায় শুধুমাত্র লিলিকেই সে রেখেছে। তার রেকর্ড করা সমস্ত কথাবার্তায় এই 3 বছরের জার্নিতে বিভিন্ন সময়ে সে যে সমস্ত স্থানে লিলিকেই খুঁজে পেয়েছে, লিলির স্মৃতিকেই আঁকড়ে ধরেছে, সে বিষয়টা আমরা বুঝতে পারি। আমরা দেখতে পাই নিউজে নিউজে বিষয়টা প্রচারিত হচ্ছে, লিলি নামের একটা মেয়ে নাকি ক্রিকেট বোর্ড থেকে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আর এরকম একটা কমপ্লেন করা হয়েছে নাকি রমেশ রাওয়ের বিরুদ্ধে। এখন বিষয়টার জন্য লিলির ওপর প্রশ্ন উঠেছে, আসলেও কি তা, নাকি লিলি শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য তার বিরুদ্ধে ভুয়া মামলা রটেছে। এখন তারা দেখতে পাচ্ছে বিষয়টা জানাজানি হয়ে গিয়েছে। ওদিকে ববিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ওই যে রমেশের সেই বন্ধুটা তাকে ধরে নিয়ে গিয়েছে। সে তার পাওয়ার দিয়ে ববিকে জোর করছে যেন সে সাইন করে দেয় সম্পূর্ণ কাজটা ভুয়া। কিন্তু সে সাইন করবে না, কারণ সে কখনো মিথ্যার পথে এক চুলও এগিয়ে যেতে চায় না। তাকে টর্চার করা হচ্ছে কিন্তু তারপরেও সে সাইন করছে না। এখন যেহেতু কিছু হচ্ছে না, সে সরাসরি লিলির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তাদেরকে বলে, রাস্তাঘাটে আপনার মেয়ের নামে কিন্তু অনেক কিছু বলা হচ্ছে। এখন আমি চাই আপনার মেয়ে মিডিয়ার সামনে গিয়ে এটা বলুক সব কিছু ভুয়া ছিল। শুনেছি আপনার এক ছেলে নাকি আপনি হারিয়েছেন। এখন কি পুরো ফ্যামিলিকে হারাতে চান নাকি? যদি এমন কিছু না চান তাহলে যেরকম বলছি সেরকম বলতে হবে। লিলি বুঝতে পারছে না সে কি করবে। তাদের প্রত্যেককে মিডিয়ার সামনে আনা হয়। তাদের কেস চলছে, সবকিছু ক্যামেরাবন্দি করা হচ্ছে। প্রথমে রমেশ রাওয়ের উক্তি শোনা হয়। সে সম্পূর্ণ নিজের ওপর দেওয়া দোষারোপটাকে অস্বীকার করে। এমনকি লিলির নামে সে খারাপ কিছু মন্তব্যও করে, যে কথা শুনে ববি তার উপর রেগে যায়। কথা কাটাকাটিতে কোনো এক সময় ববি তার উপর হাত তুলে ফেলে। অবশেষে লিলিকে জিজ্ঞাসা করা হয়, আপনি শুধু হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দেবেন। রমেশ রাওকে আপনার কোনো হ্যারাসমেন্টের কারণ হয়েছে? লিলি চুপ করে আছে এবং অবশেষে বলে ওঠে, না। অর্থাৎ সে এখনো চুপ করেই থাকছে, কিচ্ছু সত্য প্রকাশ করছে না। ববি একদম শকড। সে বলে ওঠে, এই মেয়েকে আমি চিনি না। যে কথাটা শুনতে পেয়ে ববির ওপর প্রশ্ন তোলা হয়, তাহলে আপনি কেন একটা কমপ্লেন করলেন তার বিরুদ্ধে? ববি সবাইকে জানায় রমেশের সাথে নাকি তার পার্সোনাল শত্রুতা ছিল, তাই সে এই মেয়েটাকে ব্যবহার করেছে তাকে ফাঁসানোর জন্য। এই মেয়েটাকে সে চেনে না। লিলি নিজেও অবাক ববি কেন এমনটা করছে। অবশ্য তার এমনটা বলা ছাড়া আর কোনো উপায়ও নেই। ববি বলে, তার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, যার কারণে ববিকে জেলে আটক করার নির্দেশ দেওয়া হয়। আবার রমেশ নিজেও সসম্মানে এখানে মুক্তি পেয়ে গেল। ববির কিচ্ছু করার নেই, এখানে সব কিছু শেষ। রমেশ সবার সামনে লিলিকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। যে কথা শুনতে পেয়ে এখন লিলি আর চুপ করে থাকতে পারছে না। সে রমেশের ওপর ভারী পড়ে যায়, তার ওপর আক্রমণ করছে আর বলছে, আমার এই কাজটা করা উচিত হয়নি। সত্যি বলে দেওয়াটা উচিত ছিল আমার। তোর মতো জানোয়ারের কারণে আমাদের মতো মেয়েরা নির্যাতিত হচ্ছে। এই রমেশ তাকে জোর জবরদস্তি বশত রেপ করেছিল। সে মিডিয়ার সামনে স্বীকার করে নেয় বিষয়টা। কি মনে করেছিস তুই? সব বলবো আমি এখন। অতিরিক্ত করে ফেলেছিস তুই।
আমি আর পারছি না। লিলির সমস্ত বক্তব্য রেকর্ড করা হয়। লিলি স্বীকার করে হ্যাঁ রমেশ কিভাবে তার পেছনে লেগে থাকতো সব কিছু খুলে বলে, এবং এই সব কিছু টাইপ করা হচ্ছে। আর অবশেষে রায় দেওয়া হয়। লিলিকে ধন্যবাদ এবং লিলির বন্ধুকেও ধন্যবাদ। রমেশ এখন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, তাকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাকে অ্যারেস্ট করা হয়। লিলি যখন বাইরে বেরিয়ে আসে তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কেন এতদিন চুপ ছিলেন। লিলি সবাইকে উদ্দেশ্য করে বলছে একটা মেয়ে কখন চুপ থাকে, ভয়ে, কি হবে এটা ভেবে। সে বিস্তারিত অনেক কিছু বলে। তারপর সে সোজা ববির কাছে চলে যায়। ববিকে গিয়ে বলতে শুরু করে তুমি দেখেছো ওকে আমি কিভাবে মেরেছি, ওই শালার মুখ একদম ভেঙে দিয়েছি, দেখেছো তুমি। ববি তাকে বলে আমি দেখেছি, কিন্তু না, কাছে আসবে না। কি যেন বলেছিলে আমাকে, আমাকে চেনো না তুমি, তুমি কিভাবে কথাটা বলতে পারলে, তুমি আমার কাছে আসবে না। ববি তার কথা ফিরিয়ে নেয়, দুজনেই খুশি। অবশেষে তারা তাদের উদ্দেশ্য ফিরে পেল। তেমন কিছুই আর বলার নেই। সিনেমাটা আমাদের শেখায় প্রতিবাদের নামে অযথা হুড়োহুড়ি করে লাভ নেই, করলে করার মতোই করতে হবে। চুপচাপ বসে থাকাটা উচিত নয়, দুষ্কৃতীরা এতে উৎসাহ পাবে। সময় মতো মুখ খুলতে হবে, নইলে অত্যাচার আরও বাড়বে। তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা এই সিনেমা থেকে শিখতে পারলাম। দেখি তোমরা এক এক করে কমেন্টে বলো সিনেমাটা তোমাকে কি কি শেখালো। তবে আজকে এই পর্যন্তই। জানি না আজকের গল্পটা কত বড় হয়েছে, হয়তোবা 40 মিনিটের উপরে গিয়েছে, কিন্তু এতটুকু বলতে পারি যে তুমিই হলে আসলে এক গল্প প্রেমিক। তবে এটা গল্প ছিল না, এটা আমাদের সমাজের বাস্তবতা ছিল, যে বাস্তবতা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। একটা কমেন্ট করে ফেলো, আর ভালো লাগলে লাইক দিও। 1000 লাইক কমপ্লিট করতে হবে কিন্তু। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর 2টা সিনেমা স্ক্রিনে দিয়ে দিলাম, যে কোনো একটা দেখতে থাকো। আর গল্পটা তুমি এই পর্যন্ত দেখেছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।